নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শূন্য জিএসটি, যুক্তিসঙ্গত ওষুধ নীতি ও স্বাস্থ্য খাতে ৫% জিডিপি বরাদ্দের দাবিতে শিলচরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মিছিল। শিলচরে গৃহবধূর রহস্য মৃত্যু, গলা টিপে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, পলাতক অভিযুক্ত। শিলচরে স্পা কাণ্ডে পুলিশের জালে 2 অভিযুক্ত রূপালী ও রোহিত। শিশুকে ফেলে মা পালালেন শিলচর এসএনদেব সিভিল হাসপাতালে, এক অমানবিক ঘটনা। স্কুলে যাওয়ার পথে উধাও, 12 দিন ধরে নিখোঁজ 22 বছরের শিক্ষিকা দিশাকে মহারাষ্ট্রে উদ্ধার। এবারে আজকের সংবাদ বিস্তারিত। ফেডারেশন অফ মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ও এর উত্তর পূর্ব শাখা রবিবার সন্ধ্যায় শিলচরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের একটি মিছিল করেছে। মিছিলে সংগঠনটি শূন্য জিএসটি চালু করা, প্রয়োজনীয় ওষুধের মূল্য হ্রাস ও সহজলভ্য বৃদ্ধি, ওষুধ নীতিকে উৎপাদন খরচ ও যুক্তিসঙ্গত মুনাফার ভিত্তিতে নির্ধারণ এবং স্বাস্থ্য খাতে দেশের জিডিপির 5% বরাদ্দের দাবি জানায়। ঔষধ সংক্রান্ত বিভিন্ন দাবি দাবা নিয়ে আওয়াজ তুলছি এবং বর্তমানে ঔষধের দাম মানুষের নাগালের বাইরে। জনসাধারণ, আমরা মেডিকেল এবং সেলস রিপ্রেজেন্টেটিভ সর্বভারত সংগঠন ও সাধারণ মানুষের যে ঔষধ সংক্রান্ত বিভিন্ন দাবি দেওয়া তা নিয়ে আমরা আওয়াজ তুলছি। সংগঠনটি ফার্মাসিউটিক্যাল বিপণনে স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবিতে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছে এবং অনৈতিক প্রলোভন ও দুর্নীতিমূলক কর্মকাণ্ডে বন্ধে বিধিবদ্ধ নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছে। মিছিলে সেক্রেটারি রূপরাজ দেব, সভাপতি অশোক ভাওয়াল, রবিন দেব, উপসভাপতি রাজেশ সরকার, সহ সেক্রেটারি অনুশ্রী দত্ত, কোষাধ্যক্ষ ফরিদ আহমেদ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমরা সেন্টার অফ মেডিকেল এন্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন নর্থ ইস্ট রিজনের সিআরইউ নামে আমরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা আমাদের সিআরইউ সংগঠনের তরফ থেকে 8 জুলাই থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত আমাদের নর্থ ইস্টের 4টা স্টেট সহ 17টা টাউনের মধ্যে দিয়ে আমাদের এই ঝাঁটা প্রোগ্রাম যাবে এবং এই টাউনের আমার 17টা টাউনের মধ্যে আমাদের সংগঠন সিআরইউ তরফ থেকে বিভিন্ন দাবি, মূলত মেডিসিন রিলেটেড দাবি, মেডিসিনের মূল্য হ্রাস করা, সঙ্গে মেডিসিনের উপর থেকে জিএসটি তুলে দেওয়া সহ মেডিসিনের কালোবাজারি বন্ধ হওয়া, শ্রমিক শ্রেণীর দাবি সহ বিভিন্ন জনসাধারণের দাবি, রাস্তাঘাটের দাবি নিয়ে সেরে আমরা এই জাটা প্রোগ্রাম করছি এবং আমরা জনসাধারণের কাছে অনুরোধ করছি তারা যেন আমাদের এই আন্দোলনে, এই ঝাঁটা প্রোগ্রামে দলে দলে সামিল হয়ে আমাদের এই ঝাঁটা প্রোগ্রামকে সর্বসাফল্যে সফলিত করা হয়। শিলচরে গৃহবধূর রহস্য মৃত্যু, গলা টিপে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। শিলচরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, 35 বছর বয়সী চম্পা দাসকে গলা টিপে হত্যা করে পালিয়ে গেছেন তার স্বামী মৃত্যুঞ্জয় দাস, 40 বছর। ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে তীব্র উত্তেজনা ও শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল প্রায় 11টা নাগাদ দীর্ঘ সময় ফোনে যোগাযোগ না হওয়ার সন্দেহের সৃষ্টি হয়। এরপর বড় ছেলে ভুবন দাস, 18 বছর, বাড়িতে গিয়ে নিজের মাকে বিছানায় নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি সঙ্গে সঙ্গে পরিবারের অন্য সদস্য ও প্রতিবেশীদের জানানো হয়। রবিবার শিলপুরি দুর্গাকুনার শান্তি কলোনিতে সংবাদ মাধ্যমে ঘটনার বিষয় বিস্তারিত তুলে ধরেন গৃহবধূর মা, ছেলে ও স্থানীয় বাসিন্দা শনিমোহন দাস। কি হয়েছিল? আপনি তো পাড়ার মানুষ। আমি পাড়ার মানুষ। কি নাম? আমার নাম শনিমোহন দাস। আচ্ছা, কি হয়েছিল ঘটনা? তো আমরা আরো বহুত কিছু শুনছি তার ব্যাপারে। এই মেয়েটার লইয়া বিচার উচার হয়েছে, কিন্তু হ্যাঁ তো যে পাগলামি করে তবুও মানে বুঝানি হয়েছে, দেখো এরকম পাগলামি করা ঠিক না। একটা সংসার, তোমার ছোট 2টা বাচ্চা আছে, বাচ্চা গলায় নিয়ে কিভাবে সংসার করবা এটা তুমি চিন্তাধারা করো। বিয়ার পর থেকে করতে এগুলো আপনারা শুনছেন? বিয়ার 4-5 বছর থেকে শুরু হয়ে গেছে। বিচার আদালত হয়েছে আপনার? বিচার আদালত তো হয়েছে, সামাজিক বিচার হয়েছে, সুদ দিছে না। এটাই আমরা চাই। অতদিন হইল
আসামি এখনো পাওয়া গেছে না। কেন পাওয়া যাইতেছে না? আমরা তো চাই আসামিটারে ধরতো, আর নাইলে যে দুইটা ছেলে আছে, জানি না কোনদিন দুইটা ছেলেরও মারি দিব। তো শোনা যাইতেছে মার্ডার হয়েছে, এটা কিভাবে প্রমাণ মার্ডার হয়েছে? মার্ডারটা হয়েছে তো এত এইরকম গলার টিপাই মারছে, এইরকম পোস্টমর্টম রিপোর্টে কি পোস্টমর্টমের রিপোর্ট আইছে, গলার টিপিয়ে মারছে। আর তার তো পয়সা না দিতে পারলেই মারধর করতো, এখন পয়সা দিতে পারছে না। আগের দিন শুনছি 500 টাকা দিছে, পরের দিন পয়সা খুঁজছে, দিতে পারছে না। পয়সা যখন পাইছে না, তখন হ্যাঁ এইরকম গলার টিপাই মারিয়া কানের স্বর্ণ আসিল, স্বর্ণগুলা নিয়ে গেল। তা আমরা চাই উপযুক্ত তার শাস্তি হইতে চাই। আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা অনুরোধ, এই শিশু দুইটা বাচ্চা পড়াশোনা করে, এখন তো তার গার্জেন বলতে কেউ নাই, একটু মাননীয় মুখ্যমন্ত্রীর ডিসিশন এই ছেলেগুলোর কাছে রাখতো, এটি আমার অনুরোধ। শিলচরেও স্পা কাণ্ডে পুলিশের জালে 2 অভিযুক্ত গ্রেপ্তার। ধৃতদের নাম রোহিত দেবনাথ ও রূপালী দাস। রবিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার মানস শইকিয়া জানান, শনিবার রাতে এক বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। গত 25 জুন রাতে শহরের একটি বাণিজ্যিক মলে থাকা লোটাস ও লাভলি স্পা সেন্টারে অভিযান চালিয়ে প্রায় 28 জন যুবতী গ্রেফতার করেছিল পুলিশ। লোটাস স্পা সেন্টারের মালিক হলো রোহিত দেবনাথ এবং লাভলি স্পা সেন্টারের মালিক রূপালী দাস। ওই ঘটনার পর থেকে রোহিত ও রূপালী পলাতক ছিল। গতকাল রাতে শিলচর পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে অবশেষে রোহিত ও রূপালীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এদিন তাদের শিলচর আদালতে হাজির করানো হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান তিনি। আছে লটাছ আৰু লাভলি, তাতে ৰেড কৰা হৈছিলে আৰু যিখিনি আমাৰ বাকীখিনি পুলিচৰ যোনখিনি আমাৰ নিজৰ যোনখিনি প্ৰচিডিঅ'ৰ থাকে গোটেইখিনি ফ'ল' কৰিছিল। আপোনালোকে সকলোৱে এইটো জানে। দুজন মূল অভিযুক্ত ৰূপালী দাস আৰু ৰাহুল দেৱনাথ, তেওঁলোকে বহুত দিনৰ পৰা পলাতক অৱস্থাত আছিলে আৰু আমি পুলিচেও আমাৰ অপাৰেশ্যন চলি আছিলে, আমি হাউচ চাৰ্জো কৰিছিলোঁ আৰু তাৰপিছত আমিও অলপমান মানুহ লগাই থোৱা আছে খবৰ দিওঁতা। চ' যোৱাকালি দিনত আমি খবৰ পালোঁ যে তেওঁলোক শিলচৰ টাউনৰ মাজমজিয়াত আছে বুলি, তেওঁলোক দুইজনে। চ' ইনফৰমেশ্যনটো আমি পোৱাৰ লগে লগে এটা পাৰ্টি এটা আমাৰ পুলিচ দল এটা ৰাওনা হ'ল আৰু তেওঁলোকক আটক কৰা হ'ল। আটক কৰাৰ পিছত যেনেকৈ আপোনালোকে জানে যে বাকীখিনি যোনখিনি আমাৰ প্ৰচিডিঅ'ৰ পুলিচৰ প্ৰচিডিঅ'ৰ তেওঁলোকক সোধ-পোছ কৰা হ'ল আৰু এতিয়া আমি বাকীখিনি কাম তেওঁলোকক জুডিচিয়েল কাষ্টডিত পঠাবৰ কাৰণে আমি আগবাঢ়ি আছোঁ। সেইখিনি সকলো আমাৰ ইনভেষ্টিগেশ্যনৰ ভিতৰত আছে। যোনখিনি তেওঁলোকৰ ডকুমেণ্টছ কি আছিল, ডকুমেণ্টছ তেওঁলোকৰ এক্সপায়াৰ হৈছে নেকি, তেওঁলোকে টাইমত নিয়মিতভাৱে তেওঁলোকৰ ৰিনিউ কৰে নে নকৰে, সেইখিনি গোটেই আমাৰ ইনভেষ্টিগেশ্যনৰ প্ৰচিডিঅ'ৰ হয়। সেই গোটেইখিনি চলি আছে। যি ডকুমেণ্টছ তেওঁলোকে প্ৰস্তুত কৰিছে আৰু যি ডকুমেণ্টছ প্ৰস্তুত কৰা নাই, আৰু যদি কিবা ডকুমেণ্টছ তেনেকুৱা আমি নাপাওঁ, তাৰপিছত আমি যোনখিনি ষ্টেপ ল'ব লাগে সেইখিনি নিয়মীয়া ষ্টেপখিনি লোৱা হ'ব। চাওক, কেছ 25 তাৰিখে ইনচিডেণ্টটোৰ পিছত কেইবাটাও কেছ আছে। চ' একৰ্ডিংলি তেওঁলোকে কোনটোত জামিন লৈছে আৰু বাকীখিনি কেছো সমানে চাইমালটেনিয়াছলি ইনভেষ্টিগেশ্যনো চলি আছে। চ' সেই কেছৰ হেৰি যোনখিনি আছে সেইখিনি আমাৰ ঠিকমতে চলি আছে। বিশেষ কৰিতো ইমৰেল ট্ৰেফিকিং এক্টৰ ভিতৰতে লগোৱা হৈছিলে, কাৰণ আপোনালোকে জানে যে তাতে যি ধৰণৰ বস্তুটো তাতে চলি আছে আপোনালোকে সকলো অৱগত। চ' আমাৰ ইমৰেল ট্ৰেফিকিং এক্ট BNSৰ লগত ইমৰেল ট্ৰেফিকিং এক্টৰ ছেকশ্যন লগোৱা হৈছিলে আৰু এতিয়া আমি সেইখিনিয়ে যিখিনি ছেকশ্যন লগোৱা হৈছে সেইখিনি মতে আমি তেওঁলোকক জুডিচিয়েল কাষ্টডিত ফৰৱাৰ্ড কৰিবলৈ আগবাঢ়িছোঁ। তেখেতৰ যোনটো মেটাৰটো আছিলে তেওঁলোককো মাতা হৈছিলে, তেওঁলোকৰো কিখিনি আছে ইনভলভ। ভাস্কৰ গুপ্তা তেখেতকো মাতা হৈছিলে। যিখিনি আছে আমি তেওঁৰ পৰা যিখিনি আমি পাবলগীয়া তথ্য আছে সেইখিনি আমি পাইছোঁ আৰু পৰৱৰ্তী সময়ত যি হ'ব সেইখিনি আপোনালোকে গম পাব। এতিয়া শুনামতে এতিয়ালৈকে আমি ইনভেষ্টিগেশ্যনত আল্টিমেটলি তেওঁলোকৰ এইটো ৰেণ্টত দিয়া হৈছে বুলি আমি শুনা হৈছে আৰু ফাৰ্ডাৰ কিমানখিনি ইনভলভমেণ্ট আছে সেইখিনি আমি এতিয়া বৰ্তমান ইনভেষ্টিগেশ্যনত আছোঁ। মালিক কেইজন ছাৰ? স্পাবিলাকৰ মালিক কেইজন, মানুহ বেলেগ বেলেগ? জানামতে লাভলী ৰূপালী দাস আৰু লটাছৰ ৰাহুল দেৱনাথ।
আৰু ফাৰ্ডাৰ যদি কোনোবা আৰু মানুহ ইনভলভ আছে সেইখিনি আমি আইনী প্ৰক্ৰিয়াৰ ভিতৰত আনি পেলাই আমি গোটেই প্ৰচিডিঅ'ৰখিনি কমপ্লিট কৰিম। The court observed that these women, they are beauticians and not sex workers. They are also victims of trafficking, could be. So, is it possible that they are victims of trafficking? See, as far as the observation of the honorable court is concerned, so definitely honorable court will take, there is a certain procedures that honorable court will follow, and we will have to follow our procedure. So the sections which we have booked under the accused persons, they have been booked under certain sections, and we will just try to prove the court regarding those sections. And now already the investigation is going on. We haven't completed the investigation. We'll complete the investigation. The charge sheet is there. Thereafter only we will be able to know what was the exact truth. And was there any minor only 28? No, no minor was involved. Has been involved. এতিয়া সেইখিনি চাওক, সেইখিনি গোটেইখিনি ষ্টেটমেণ্টৰ ভিতৰৰ কথা, তেওঁলোকে যিখিনি ষ্টেটমেণ্ট দিছে সেইখিনি এইটো সময়ত আমি ডিছক্লোজ কৰিবলৈ অলপমান টান পাম। শিলচর এসএম দেব সিভিল হাসপাতালে এক অমানবিক ঘটনা সংঘটিত হয়েছে। এক দুধের শিশুকে হাসপাতালে ফেলে পালিয়ে গেছেন এক মা। জানা গেছে ফুটফুটে পুত্র সন্তানের বয়স আনুমানিক 1.5 বছর হতে পারে। হাসপাতালের কর্মীরা জানান 20 বছরের মা হাসপাতালের গেটের পাশে এক মহিলাকে শিশুটি সমঝে দিয়ে বাথরুমে যাচ্ছেন বলে পালিয়ে যায়। গেছিলাম আর হে ঢুকিয়ে বাচ্চাটারে দিয়া কইছে আমি পেশাব করা যেতাম। কে ঢুকছে? ওই মেয়ে মানুষটা। আচ্ছা, আপনি চিনেন নি মেয়েটারে? না। বয়স কত হইব? বয়স তো 20 হইব। আচ্ছা আচ্ছা। দিয়া তারপরে আমি বাড়ি দেখি মেয়েটা নাই, ওই রহিম কইয়া ছেলেটারে আমি বাচ্চাটা দিয়া আমি আইছি। দীর্ঘ সময় না আসায় মহিলা হাসপাতালের নার্স সহ কর্মীদের বিষয়টি অবগত করেন। শিশুটি থাকলেও তার মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বর্তমানে হাসপাতালের নার্সরা শিশুকে সেবা দিচ্ছেন। শিশুটি বর্তমানে সুস্থ আছে। এদিকে জানা গেছে CNN 24 নিউজে এক ঘটনা বের হওয়ার পর শিশুর বাবা সিভিল হসপিটালে উপস্থিত হয়ে শিশুকে সমঝে নেন। পাই গেছে বা কে মানে এসব কিছু পাইছেন না? তার মায়ে ফেলাইয়া গেছে। মার নামও জানেন নি? মার নাম আমরা চিনি না। আচ্ছা, কোন সময় ফেলাই গেছে? 10টা সময় হইব। আজকে সকালে 10:15। আপনারা কিরকম জানলেন এটা বাচ্চা ফেলা গেছে? একটা অ্যাটেন্ডেন্টও কাছে ফেলাই রাখিয়া গেছিল, একটু পেশা কর্ম কইয়া। আর বাদে অ্যাটেন্ডেন্টটা কান্দাকাটি করছে, বলছে দাদা বাচ্চাটা তো আমার গুলো ফেলাইয়া গেল, তখন বাচ্চাটা গিটা করতাম। বাদে আমরা দৌড়াইয়া গিয়া থানাত খবর দেওয়া হয়েছে। তার যে মেলুকে পালা গেছে তার স্বামী বা কেউ কিছু? সিসিটিভি ক্যামেরা ফুটেজ ডকুমেন্টে কোনো গেটের সামনে কিচ্ছু নাই, এডমিশনে কিছু নাই, কিছু মানে সিভিল হসপিটাল গেটের সামনে পালা গেছে। গেটের সামনে মানে মেলুকটা চা খাওয়াত গেছিল, ও মেলুকটা রাতে সমঝাইয়া দিয়ে গেছে। সেদিনে চা খাওয়াত গেছিল, চা খাওয়ার থেকে আবার তো চা খাওয়াত গেছে, যাওয়ার পরে পেশেন্টের কাছে হয়েছে একটু বাচ্চারা রাখো, আমি বেচার থেকে বাথরুমে যাওয়ার পরে পেশেন্টটা আমার গার্জেনটা আইছে না, এরপরে আমরা ঠান্ডি বাথরুম খুঁজে যাইছি। বাচ্চার বয়স কত হইব? 1 বছর হইব, 1 বছর 2 মাস ওরকম হইব। কটার সময় হয়েছে এটা? এখন তো অনুমান 2 ঘন্টা উপরে চলে, 2 ঘন্টা উপরে চলে। তারপরে আমরা থানাত জানানি হয়েছি, তারা কেউ বাচ্চাটাকে ছেলে না মেয়ে? আমরা দেখছি না। স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে 12 দিন ধরে নিখোঁজ 22 বছরের এক স্কুল শিক্ষিকা। ঘটনাটি কাছাড়ের কাটিগড়ায়। নিখোঁজ শিক্ষিকার নাম দিশা দাস। তিনি গোবিন্দপুরের বাসিন্দা এবং চৌরঙ্গি এলাকার একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা। দীর্ঘদিন পর কাটিগড়া পুলিশ তাকে মহারাষ্ট্রে উদ্ধার করেছে। পরিবারের দাবি, গত 30 জুন সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন দিশা, এরপর আর বাড়ি ফেরেননি। আমার নাম সঞ্জয় কুমার দাস, আমার বাসা গোবিন্দপুর কাটিগড়া। আমার মেয়ের নাম দিশা সঞ্জয় দাস। আমার সঙ্গে একটা ঘটনা ঘটছে, যেটা হইল কি, আমার মেয়ে গত 30 জুন সকাল 8:30টায় বেরিয়েছে ঘর থেকে, যে স্কুলে যাওয়ার সময় মডার্ন কেন্দ্রিজ স্কুলে, তাই এক প্রাইভেট টিচার। ভারতমালা প্রকল্পের গভীর নালায় ডুবে প্রাণ গেল 8 বছরের এক শিশুর। নিরাপত্তাহীনতায় ভুগে খুবে ফুঁসছেন তারিণীপুরবাসী জনগণ। উন্নয়নের নামে নির্মাণ হচ্ছে জাতীয় সড়ক,
কিন্তু সেই উন্নয়নেই যদি সাধারণ মানুষের জন্য মরণ ফাঁদে পরিণত হয় তবে সেই উন্নয়নের মূল্য কি? এমনই প্রশ্ন উঠেছে কাঠিগোড়া থানা এলাকার পূর্ব কাঠিগোড়ার তারিণীপুর প্রথম খণ্ডে। ভারতমালা প্রকল্পে সড়ক নির্মাণের জন্য খনন করা একটি গভীর নালার জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে 8 বছরের এক শিশু। মৃত শিশুটির নাম কামিল হোসেন মজুমদার 8। নিহত শিশুটি তারিণীপুর প্রথম খণ্ডের বাসিন্দা আর তাজউদ্দিন মজুমদারের পুত্র। আজকে আমরা কাঠিগোড়া সমষ্টির তারিণীপুর প্রথম খণ্ডে অবস্থিত ভারতমালা প্রজেক্টের যে ফোরলেন রাস্তার কাজ চলছে সেখানে অবস্থিত। আমরা এই ভারতমালা প্রজেক্টটি একটা 4 লেনের রাস্তা হল, এটার লাগে আমরা কিন্তু আমাদের একটা উন্নয়নমূলক কাজ হল, কিন্তু এই ভারতমালা প্রজেক্টের কাজ আরম্ভ হওয়া থেকে সম্পূর্ণ নিয়মনীতি ভায়োলেশন করিয়া কাজ চলছে, যার ধরুন বিগত কয়েকদিন পূর্বে একজন অ্যাক্সিডেন্ট করে একজন মানুষের মৃত্যুমুখে পতিত হয়। কয়েকদিন আগে একটা মানুষ তাদের অ্যাক্সিডেন্ট হয়ে মারাত্মকভাবে যখন বর্তমানে মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় আছে। গতকাল একটা এই 8 বছরের শিশু একটা ড্রেইনের মধ্যে ফলে মৃত্যুমুখে পতিত হয়েছে। কারণ এই ভারতমালা প্রজেক্টটি যখন আরম্ভণীতে যখন ল্যান্ড অ্যাকুইজিশন হওয়া থেকে বেআইনিভাবে কাজ চলছে, কারণ সেই আইন মতে করতে হয়, আইন মোতাবেক সোশিয়াল ইনভেস্টমেন্ট মানে পাবলিকের কোনো প্রতিবন্ধকতা আসেনি, সেটা গাঁও সভার মাধ্যমে জিপি অফিসে মিটিং ডেকে সেই প্রতিবন্ধকতাগুলো সার্ভে করার প্রয়োজন, এবং যেসব পাবলিক প্রতিবন্ধকতা আসবে সেইগুলো পূরণ করে এই প্রজেক্টটি চালু করা অনুমোদন করার প্রয়োজন আছে আইন মোতাবেক। কিন্তু বাস্তবে যখন এই প্রজেক্টটি অনুমোদন করা হয়েছে কোনো ধরনের গাঁও সভা কোনো ধরনের কিছু করা হয়নি, ইভেন কি মানুষ অনেক তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়েছে। বর্তমানে যেটা কনস্ট্রাকশন কোম্পানি, যে জন্ডু কনস্ট্রাকশন কোম্পানির কাজ চলছে, সম্পূর্ণ অনিয়মভাবে বেআইনিভাবে বিভিন্ন নিয়মনীতি উল্লঙ্ঘন করে কাজ করছে। কোনো ধরনের নিরাপত্তা, কোনো ধরনের নিয়মনীতি যেটা কাজের আইন শৃঙ্খলা সেটা কোনো কিছু বহাল করে নাই। তাই আমরা এটার তদন্তক্রমে বিহিত ব্যবস্থা নিয়ে জানাচ্ছি। আজকে যে গতকাল যে বাচ্চাটা 8 বছরের একটা দিনমজুর মানুষের ছেলে বাচ্চাটা মারা গেছে, সেই বাচ্চাটি আজকে যখন গ্রামের মানুষরা উত্তেজিত হয়েছিলেন জন্ডু কনস্ট্রাকশনের অফিসের সামনে ধর্নায় বসেছিলেন, তখন আমাদের কাঠিগোড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক নবকুমার শইকিয়া মহাশয়ের এখানে উপস্থিত হয়ে আমাদের সঙ্গে আলোচনা করে, অভিভাবকদের সঙ্গে আলোচনা করে উনি সম্পূর্ণ দায়িত্বভার গ্রহণ করেছেন এবং সম্পূর্ণ তার ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার আশ্বাস দেওয়ায় আমরা এই প্রত্যাহার করে এই মানুষ ওনার কথায় সন্তুষ্ট হয়ে আমরা যে আন্দোলন প্রত্যাহার করেছি, এবং উনি প্রয়োজন সব ধরনের সহযোগিতা করে তার সম্পূর্ণ ক্ষতিপূরণ পাইয়ে দেবেন বলে আমরা আশাবাদী, এবং ওনাকে ধন্যবাদ জানাই। এবং ওনার কাছে আমরা আশা রাখি যে তার কথা মোতাবেক আমাদের এই অসহায় পরিবার যাতে উপযুক্ত ক্ষতিপূরণ পায় তার ব্যবস্থা করার জন্য ওনারকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমরা মাননীয় জেলাধিপতি মহাশয় এবং এনআইডিএসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওদেরকে অনুরোধ করছি যাতে আপনারা সরজমিন ভিজিট করে কাজটা ঠিক এস্টিমেট মোতাবেক চলছে কিনা সেটা তদন্ত করার অনুরোধ জানাচ্ছি। আমরা দেখেছি যে NHIDCL একটা দাম্ভিকতার সাথে করার কাজ করছে। আমি গত 2-3 দিন আগে দেখেছি আমাদের কাঠিগোড়ার মাননীয় বিধায়ক বিধানসভায় বলেছেন যে NHIDCL এর লোকটা তাদেরকে একজন বিধায়ককে পাত্তা দেয়নি। তাই এহেন অবস্থায় একজন বিধায়ক যখন এই একটা সংস্থার একটা বিভাগীয় কর্মকর্তারা বিধায়ককে পাত্তা দেন না, তখন সাধারণ জনগণ কোথায় যাবেন? আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করছি সাংবাদিক মাধ্যমে যাতে এটা পূর্ণাঙ্গ তদন্ত করিয়া এটার কাজ করা হয় এবং এটার পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ দেওয়া হয়। ধন্যবাদ। রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের নবম ইনস্টলেশন সম্পন্ন রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 3240 এর অন্তর্গত রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের নবম ইনস্টলেশন অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় সদরঘাট রোডের নীর ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয়। 2026 ও 27 রোটারি বর্ষের জন্য নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রোটারিয়ান মনোজ কুমার জৈন। সম্পাদক হিসেবে দায়িত্ব নেন রোহন যাদব এবং কোষাধ্যক্ষ হন সৌমজিৎ বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারিয়ান শুভাশিস চট্টোপাধ্যায় এবং বিশেষ অতিথি ছিলেন অ্যাসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান ডক্টর অমিত কালোয়ার। বিভিন্ন রোটারি ক্লাবের সদস্য ও বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। This is the love and affection from all our members, Rotarian Dr. Rajat Dev and his secretary, Rotarian Abhijit Paul.
Mr. President, my heart is filled with honor, pride, humility, and thankfulness. In last 1 year, if I say what I have done and what I have got, so I think whatever I have done, I don't know, but I have got a complete satisfaction from my heart. So whatever I have done in the community, so it's a satisfaction from me. So, thank you. So in the last 1 year, approximately, we have done 240 projects concentrating on 7 focus areas and 5 avenues. So, as far as my heart goes, my my dream project is definitely in the July is a maternal child designated as a maternal child health month. So I have chosen area where maternal and child health. শিলচরের নৃত্য সুরভির কর্ণধার জয়া চৌহানের উদ্যোগে গত 3 দিন ধরে ভারতনাট্যম কর্মশালা শেষ হওয়ার পর গতকাল শিলচর বঙ্গভবনে আবর্তনম শীর্ষকে শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যের মনোমুগ্ধকর সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে আমন্ত্রিত অতিথিরা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভারম্ভ করেন। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিদ্যালয়ের ডেপুটি কমিশনার অনুরাগ যাদব, সমাজকর্মী স্বর্ণালী চৌধুরী, শিলচর সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষা নন্দিনী চক্রবর্তী প্রমুখ। প্রদীপ প্রজ্বলনের পরই প্রথমে নটরাজ পূজা, ঘুঙুর পূজা এবং গুরুবরণ অনুষ্ঠিত হয়। নৃত্য সন্ধ্যার প্রথমে বিশিষ্ট ভারতনাট্যম নৃত্যগুরু এন.কে. প্রতাপ সরকারের প্রশিক্ষণ দেওয়া কর্মশালার শিক্ষার্থীদের দ্বারা নৃত্য পরিবেশিত হয়। এরপর বিভিন্ন শিল্পীরা নানান ধরনের শাস্ত্রীয় সঙ্গীত নৃত্য পরিবেশন করেন। এ বিষয়ে কেন্দ্রীয় বিদ্যালয়ের ডেপুটি কমিশনার বক্তব্য রাখেন। हम सब की जो हम वर्तमान में हैं, वर्तमान पीढ़ी की जिम्मेदारी है उस कल्चर को हम आगे बढ़ाएं। बहुत सारी चीज़ें हैं जिसकी वजह से हमारी कल्चर के लिए चैलेंज है, बट इस तरह की जो प्रोग्राम होते हैं जिसमें यहाँ पर उपस्थित सभी लोगों का बहुत बड़ा योगदान है। यही वो लोग हैं जो हमारी रिच कल्चर को आगे बढ़ा रहे हैं देश में विदेश में। तो मैं पूरी टीम को जिसने ये प्रोग्राम आयोजित किया है आवर्तनम, उनको बहुत बहुत बधाई देता हूँ और मुझे उम्मीद है आप ही वो टॉर्च बीयरर हैं जिनके माध्यम से हमारे देश की कला बहुत आगे बढ़ रही है, चाहे वो फोक सॉन्ग हो, फोक डांस हो और हमारे क्लासिकल डांसेस हों। उन सब के लिए आपका बहुत बहुत योगदान है। और चूंकि मैं केंद्रीय विद्यालय संगठन में काम करता हूँ, हमारा संगठन हमेशा ये प्रयास करता है कि हमारे बच्चों का सर्वांगीण विकास हो, चाहे वो स्पोर्ट्स हो, चाहे वो कल्चरल इवेंट्स हो, चाहे वो इंटेलेक्चुअल प्रोग्राम्स हों, साइंस एग्जीबिशंस हों। तो मुझे मालूम है कि इस तरह के प्रोग्राम्स हमारे समाज में एक नई जागरूकता बढ़ाती है, जिससे हम अपनी कल्चर को, हमारे आने वाली पीढ़ी को बहुत अच्छी कल्चर उनको थमा के जाएं जो हमारे देश ने कई सदियों में तैयार की है। पुनः आप सभी को बहुत बहुत बधाई, धन्यवाद। সুনাইয়ের ঝাঞ্ঝারবালি যুব সমাজ সংস্থার উদ্যোগে আয়োজিত নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে ট্রাইবেকারে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জিরিঘাট এফসি। রবিবার বিকেলে ঝাঞ্ঝারবালি মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ধনেহরি ও জিরিঘাট এফসির মধ্যে শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই হয়। নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে ধনেহরিকে হারিয়ে শিরোপা জিতে নেয় জিরিঘাট এফসি। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিরা। পাশাপাশি প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে সেরা খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন ক্রীড়া আধিকারিক বদরুদ্দিন মজুমদার, জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর, বাঁশকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের সভানেত্রীর প্রতিনিধি শামসুল ইসলাম বরভুইয়া, সুনাই পুরসভার ওয়ার্ড কমিশনার নূর আহমেদ বরভুইয়া ও আনসারুল হক লস্কর সহ অন্যান্য অতিথিরা সুন্দর ও সুষ্ঠুভাবে প্রতিযোগিতা আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।
নিয়ে আসার কথা ছিল, কোনো একটা কারণে উনি জ্বরও হয়ে গেছে, আসতে পারেননি, আমাকে ফোন করে বলেছিলেন। উনাকে ধন্যবাদ দেই। উনি পরাজিত হওয়ার পরেও আমাদের এই মানে ক্লাবের ছেলেদের যে সাড়া দিয়ে উনি এখনো আমাদের সঙ্গে যোগাযোগে আছেন, তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। কমিটির সবাইকে ধন্যবাদ জানাই, আমাদের সবাইকে আমন্ত্রণ করে এনেছেন। যেহেতু সময় কম, উভয় দলের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আর এই অঞ্চলের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বিশিষ্ট সাংবাদিক তথা বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সভাপতি অমল কান্তি দেব, রতন সহধর্মিনী তাপসী দেব 48 বছর অকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শনিবার ভোর 3:45 নাগাদ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শনিবার দুপুরে শিলচর শ্মশান ঘাটে শেষকৃত্য সম্পন্ন হয়। এদিন প্রয়াতের মৃত্যুতে শিলচর সাংবাদিক মহলে শোকের আবহ নেমে আসে। অনেকেই উপস্থিত হয়ে প্রয়াত তাপসী দেবকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে সমবেদনা জানান। শিলচর ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত সহ অন্যান্যরা রতনদার সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়ে প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।